বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে এই মুহূর্তে যিনি বসে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আজকে আমি যে ভিডিওটি করছি 2024 সনের জুলাই মাসের 8 তারিখে এই দিন চীন ভ্রমণে যাবেন। চীনের তার যে এইবারের ভ্রমণ এটি কোনো অবস্থাতেই আনন্দদায়ক নয়, সম্মানজনক তো নয়ই, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কূটনীতি, অর্থনীতি এবং রাজনীতি একেবারে সব কিছু একটা প্যাকেটের মধ্যে ভরে ঝুঁকি বলতে যা বোঝায় ঠিক সেই ঝুঁকির দিকে এগিয়ে যাওয়ার জন্য ঝুড়ি ভর্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বেজিংয়ের পথে। আরে আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলী তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষের, তাদেরকে তরিপ তাদের নাম সবার সামনে নিয়ে দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আপনারা কিন্তু ভিডিওর শিরোনাম দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে। আপনারা কিন্তু ভিডিওর অংশ বেশি দেখে বুঝিয়ে গিয়েছেন বাংলাদেশের অবস্থা এখন কীরকম, বাংলাদেশের মানুষ কি চাচ্ছে বা শেখ হাসিনা সরকার কি চাচ্ছে। আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা খুবই ইন্টারেস্টিংভাবে দেখতে পারবেন। স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, তাহলে অনেক কিছু বুঝতে এবং জানতে পারবেন। প্রিয় দর্শক তথা বেশি কথা বলবো না, যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে এবং বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক তথা এই ভিডিওটিকে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে এই মুহূর্তে যিনি বসে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আজকে আমি যে ভিডিওটি করছি 2024 সনের জুলাই মাসের 8 তারিখে এই দিন চীন ভ্রমণে যাবেন। চীনের তার যে এইবারের ভ্রমণ এটি কোনো অবস্থাতেই আনন্দদায়ক নয়। আর ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো এটা সম্মানজনক তো নয়ই, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কূটনীতি, অর্থনীতি এবং রাজনীতি একেবারে সব কিছু একটা প্যাকেটের মধ্যে ভরে ঝুঁকি বলতে যা বোঝায় ঠিক সেই ঝুঁকির দিকে এগিয়ে যাওয়ার জন্য ঝুড়ি ভর্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বেজিংয়ের পথে। কারণ কি? কারণটা হলো যে আমাদের যে উন্নয়ন, এই সরকারের একমাত্র বলি যে দেশে উন্নয়ন হচ্ছে, তো সেই উন্নয়ন করতে গিয়ে আমরা অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছি বা অনেকে দুর্নীতি করার সুযোগ নিয়েছে। যেভাবে হোক না কেন, বাংলাদেশে যে সকল দুর্নীতির রাঘব বোয়াল পয়দা হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এদের সংখ্যা একজন দুইজন নয়, লাখ লাখ। এমনকি ইউনিয়ন পরিষদের একজন মেম্বার অথবা একটি তহসিল অফিসের তহসিলদার, সেও এই জমানাতে যদি দুর্নীতি করে 100 কোটি টাকা নয় 1000 কোটি টাকার মালিক হয়েছে, এরকম পত্রিকায় খবর বের হয়, তাহলে আপনি আমি অবাক হব না। আর ছাগল কাণ্ড, গরু কাণ্ড, বেনজির কাণ্ড, এ সমস্ত কাণ্ডের মাধ্যমে যে সকল হিমালয়ের চাইতেও বৃহৎ আকৃতির দৈত্য, দুর্নীতির দৈত্য, এটি লোকের সম্মুখে চলে এসেছে। তো সব দিক বিবেচনা করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই যে রপ্তানিতে $14 বিলিয়ন ঘাপলা দেখানো হলো, অর্থাৎ ইপিবি দেখাচ্ছে এক হিসাব, এনবিআর দেখাচ্ছে এক হিসাব, বাংলাদেশ ব্যাংক এক হিসাব দেখিয়ে বৈদেশিক মুদ্রায় মার্কিন ডলারের $14 বিলিয়ন, যার সম পরিমাণ বাংলাদেশের অর্থ হলো প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, 117 টাকা করে প্রতি ডলার যদি ধরেন তাহলে আরো বেশি হবে। এখন এই পরিমাণ টাকার একটা ঘাপলা, এটা হিসাব যখন জাতির সামনে তুলে ধরা হয়, তখন ধরে নিতে হবে যে তলে তলে এই $14 বিলিয়ন বড় কোনো রকম একেবারে যেটা জেনুইন ইনকাম আছে, সেটা ফরেন রেমিটেন্স হোক কিংবা সেটা অন্য যে কোনো খাতে হোক বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ হোক, কিছু একটা সন্দেহজনক আছে। এবং এরই প্রেক্ষিতে অনেক দিন ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এবং এই যে $14 বিলিয়ন যে ঘাপলাটি, এটি সামনে চলে এলো IMF এদের চাপাচাপির কারণে। এখন বলা হচ্ছে যে এটি ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, একই এক্সপোর্টকে 2 বার দেখানো হয়েছে কিংবা 3 বার দেখানো হয়েছে এবং নানা রকম কারসাজি করে এইটি করা হয়েছে। এখন প্রশ্ন, কেন করা হলো? এটির দরকার ছিল কি? যখন এটির দরকার কি ছিল, এই ব্যাপারে কিন্তু আমরা সবাই মুখে বলতে গেলে কুলুপ আটতে বাধ্য হচ্ছি। সিপিবি ইন ডিটেলস বলছে না, এটা দেখানো হয়েছে ভালো কথা, কিন্তু এটা দেখানোর ফলে কি কি ক্ষতি হবে সেটা অনেক আকার ইঙ্গিতে বলছেন, কিন্তু এটার উদ্দেশ্যটা কি, কি কারণে এটা দেখানো হলো, এই বিষয়ে কিন্তু আমরা যারা অর্থনীতির ছাত্র আছি কিংবা আমাদের দেশে যারা অর্থনীতির পণ্ডিত আছেন, শিক্ষক আছেন, তারা বলতে গেলে ইন ডিটেলসে যেতে সাহস পাচ্ছেন না। এটা হলো এক। বাস্তবতা হলো যে আমরা এখন নানা মুখে অর্থনৈতিক চাপে আছি। আমাদের স্থানীয় মুদ্রা যেটা বাংলা টাকা, এটি এখন ছাপিয়েও
পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কারণ আমাদের অভ্যন্তরীণ আয় রোজগার কমে গেছে, কর্মসংস্থান কমে গেছে, রপ্তানি কমে গেছে, আমদানি কমে গেছে, আর বিপুল হারে ব্যয় বেড়েছে। কর্মকর্তা কর্মচারীদের ব্যয় এবং সুদ দিচ্ছি স্থানীয়ভাবে এবং বৈদেশিক ঋণের যে সুদ, এগুলো মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। আর সরকারের পায়ের নিচে মাটি বলতে যা বোঝায় গণতন্ত্রায়ন, এটি এখন শূন্য নয়, মানে নিচে একেবারে বলতে গেলে বিরাট গর্ত সৃষ্টি হয়ে গেছে। ফলে সরকার ঘুরছে, ভারত যাচ্ছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না, ভালো হবে কি হবে না, এই সমস্ত জিনিস নিয়ে নানা রকম হিসাব নিকাশ করছে। এরপর চীনের দিকে যাচ্ছে এবং পত্রপত্রিকায় যেটি এসেছে সেটি হলো চীনের কাছে বাংলাদেশের সরকার বাজেটারি সাপোর্ট হিসেবে $7 বিলিয়ন চাচ্ছে। অর্থাৎ এই যে $14 বিলিয়ন আমরা যে এলোমেলো করেছি তার অর্ধেক $7 বিলিয়ন আমরা ঋণ হিসেবে পেতে চাচ্ছি। এবং সেই ঋণটি হলো আমাদের ইচ্ছে মতো আমরা যেন ব্যবহার করতে পারি, যেটিকে ইংরেজিতে বলা হয় বাজেটারি সাপোর্ট। অর্থাৎ আমাদের বাজেট যে প্রণয়ন করা হয়েছে, বাজেটের যেখানে যেখানে অর্থ লাগবে সেখানে যেন আমরা এটা সাহায্য করতে পারি, কোনো প্রকল্পের অধীনে নয়। এইভাবে সরকার চীনে প্রস্তাব রাখবে। প্রাথমিকভাবে চীন রাজি হয়েছে $5 বিলিয়ন দেওয়ার জন্য, এবং এটার দ্বিতীয় শর্ত হলো যে তারা এই টাকাটি মার্কিন ডলারে দেবে না, চীনের যে মুদ্রা ইউয়ান, অনেকে এটাকে RMB বলে, তো সেই ইউয়ানে দিবে। এখন ইউয়ানে যদি আমাদেরকে চীন ঋণ দেয়, তাহলে এই টাকাটা আমরা কেবলই মাত্র চীন এবং বাংলাদেশের সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। যেমন এই টাকাটা আমরা বাংলাদেশে নিয়ে আসলাম, এনে চীন থেকে যে আমদানি করছি পণ্য, সেই পণ্যের জন্য আমরা সরাসরি ইউয়ানে এলসি খুলতে পারলাম। 2 নম্বর হলো যে চীনের কাছ থেকে আমরা যে ঋণগুলো নিয়েছি ডলারে, এগুলো আবার ইউয়ানে পরিবর্তন করে আরেক দফা লোকসান দিয়ে আমরা সেই ঋণগুলো পরিশোধ করতে পারবো। এবং আমরা যতটুকু আন্দাজ করতে পারি, সেই আন্দাজের ব্যাপার হলো যে আমাদের দেশের প্রাইভেট ব্যাংকগুলো চীন থেকে যে পরিমাণ আমদানি করে, এখানে সাপ্লায়ার্স ক্রেডিট বলে একটা কথা রয়েছে ব্যাংকিং টার্মে, যে আগে পণ্য তারা পাঠিয়ে দেয়, বাকিতে ব্যাংকে একটা গ্যারান্টি দেয়, কখনো 6 মাসের, কখনো 1 বছরের, কখনো 2 বছরের। এরকম সাপ্লায়ার্স ক্রেডিটে প্রাইভেট সেক্টরে কয়েক বিলিয়ন, আমি বলতে পারবো না, অসংখ্য, মানে এটা 10 বিলিয়নও হতে পারে, যেটি চীনের বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা সরকারি কোম্পানি আমাদের দেশে প্রাইভেট কোম্পানির কাছে এই পণ্য রপ্তানি বাবদ টাকা পাবে, যেগুলো আমাদের ব্যাংকগুলোকে দিতে হবে। এটা হলো একটা ঋণ। দ্বিতীয় ঋণ হলো আমাদের দেশের অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান হতে পারে, ব্যাংক হতে পারে, তারা চীনের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, দীর্ঘমেয়াদের ঋণ নিয়েছে, এবং এটাও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এই ঋণগুলো নেওয়া হয়েছে। এটা হলো দ্বিতীয় দেনা। আর তৃতীয় দেনা হলো সরকার, বাংলাদেশ সরকার চীনা সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছে, চীনের বিভিন্ন ব্যাংকের কাছ থেকে প্রকল্প বাবদ ঋণ নিয়েছে। এখন এই যে 3টি সেক্টর আমি বললাম, এই 3টি সেক্টরে সর্বমোট ঋণের পরিমাণ কত আমি জানি না, এবং আমার বিশ্বাস যে সিপিডি নামক যে সংস্থা থেকে শুরু করে কেউ জানে না, কেবলমাত্র পরিকল্পনা কমিশন বা বাংলাদেশ ব্যাংক তারা এই বিষয়টি জানেন। তো ফলে কি হলো, যদি $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান এটি দেওয়া হয়, এটি চীনেই রেখে আসতে হবে, এটি আর বাংলাদেশে আনা যাবে না। ফলে এই যে চীন থেকে আমরা যে ঋণ নিলাম, এটি হলো আমাদের সেই প্রাচীন কাবুলিওয়ালার গল্পদের মতো। এক কাবুলিওয়ালার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন 100 টাকা, সেটি সুদে আসলে 200 টাকা হয়ে গেল। এরপরে কাবুলিওয়ালা বললো আমার টাকা দাও, এরপর আপনি কাবুলিওয়ালার কাছ থেকে আরও 100 টাকা ঋণ নিলেন, নিয়ে ওই যে কাবুলিওয়ালার যে 100 টাকা সুদ হয়েছে সেই 100 টাকা সুদ দিলেন, আর আপনার ঋণের পরিমাণ দাঁড়ালো 200 টাকা। তো এরকম চীনের যে ঋণের যে ফাঁদ, যে ফাঁদে তারা শ্রীলঙ্কাকে আটকিয়েছে, যে ফাঁদে তারা আফ্রিকার অনেক দেশকে আটকিয়েছে, এবং তাদের যে অর্থনৈতিক সাম্রাজ্য, সেই সাম্রাজ্য তারা প্রতিষ্ঠিত করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে আমেরিকার সঙ্গে তাদের দাগ কুমড়ার সম্পর্ক, যে ভারতের সঙ্গে তাদের দাগ কুমড়ার সম্পর্ক, সেই আমেরিকা এবং ভারতকেও তারা ঋণের জালে এমনভাবে আবদ্ধ করে ফেলেছে যে চীনের টাকা ছাড়া এখন ভারত চলতে পারবে না, তাকে যুদ্ধ করতে হবে চীনের সঙ্গে, কিন্তু টাকার জন্য তাকে বেইজিংয়ের হাতে পায়ে ধরতে হবে। তো আমরা ঠিক সেই জায়গাটিতে পা দিতে যাচ্ছি চীনের কাছে ঋণ নেওয়ার জন্য। এমনিতে আমাদের চীনের প্রতি যে দায় অনেক বেড়ে গেছে, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সহ অনেকগুলো চীনা প্রকল্প শোনা যাচ্ছে যে বন্ধ আছে, কারণ এগুলোর যে টাকা, এই টাকা আমরা সরবরাহ করতে পারছি না। ফলে কন্ট্রাক্টররা চলে গেছে, আবার এদেরকে আনতে হলে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে, ডিলে পেমেন্টের জন্য ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার আনতে হবে। তো এই যে উন্নয়নের যে গল্প, সেই উন্নয়নের গল্প এখন সরকারের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে।
দ্বিতীয়ত, চীন বাংলাদেশে কেবল অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করতে চায় না। এখানে চীনের যে বৈদেশিক নীতি এবং ভারতের সাথে তাদের যে সীমান্ত সমস্যা, এবং এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ সহ ভারতের যে 7 সিস্টার রয়েছে, এই 7 সিস্টারে চীনের যে রাজনৈতিক অভিলাষ, ইনক্লুডিং তিব্বত সহ, সিকিম সহ, তো এই এলাকার যে রাজনৈতিক অভিলাষ, সেই অভিলাষের অধিক্ষেত্র তারা বানাতে চাচ্ছে বাংলাদেশকে। এবং আমরা জানি যে এর আগে 10 টাকা অস্ত্র মামলা বিএনপির আমলে হয়েছিল, এবং সেটা চীনা অস্ত্র ছিল, এবং চীনা সরকার বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের যে বিদ্রোহী গোষ্ঠী উলফা তাদেরকে সেই অস্ত্র দিয়েছিল, এবং এটা ছিল তৎকালীন সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এইরকম বর্তমান সরকারের উপর চীনের যে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা অবশ্যই ভারতের বিরুদ্ধে, সেটি চাপিয়ে দেওয়ার জন্য এইবারের বেজিং সফরে সর্বোচ্চ চেষ্টা করবে চীনা কর্তৃপক্ষ। এবং প্রধানমন্ত্রী চীন সফরের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চীনা কূটনীতিবিদ বাংলাদেশে এসেছেন, তারা বক্তব্য দেননি। তবে এখানে যিনি চীনের রাষ্ট্রদূত রয়েছেন, মাননীয় রাষ্ট্রদূত, তিনি বলেছেন প্রধানমন্ত্রীর এই যে চীন সফর, এটি রাজনীতিতে গেম চেঞ্জিং, অর্থাৎ রাজনীতির যে খেলা, এই খেলার পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এখন রাজনীতির খেলাটি কি? এখন রাজনীতির খেলাটা হলো মোদিত্ববাদ, রাজনীতির খেলা হলো প্রো ইন্ডিয়ান পলিটিক্স, ভারতের আধিপত্যবাদ। এই পুরো জিনিসটি যদি চেঞ্জ হয়ে যায় মালদ্বীপের মতো, পুরো জিনিসটি যদি চেঞ্জ হয়ে যায় শ্রীলঙ্কার মতো, তাহলে আওয়ামী লীগ এই পুরো বিষয়টি সামাল দিতে পারবে কিনা? আমার অভিমত হলো, যদি চীনের অর্থ না পায়, কেবলমাত্র ভারতের আধিপত্য দিয়ে সরকার টিকে থাকতে পারবে না। আবার চীন যে শর্তগুলো দিবে, সেই তিস্তা প্রকল্প থেকে শুরু করে সেন্ট মার্টিন নিয়ে তাদের প্রকল্প আছে, তারা আর একটা পোর্ট করতে চাচ্ছে বাংলাদেশে, সেই প্রকল্প আছে, এবং এখানে আরো অনেকগুলো বিষয় রয়েছে, সামরিক এবং বেসামরিক। তো এই বিষয়গুলো নিয়ে যদি একটা ঐক্যমতে পৌঁছে যায় আওয়ামী লীগ সরকার এবং চীন, তাহলে ভারতের পক্ষ থেকে, দিল্লির পক্ষ থেকে আওয়ামী লীগের উপর যে একটা ধাক্কা আসবে, ও ধাক্কা সামাল দিয়ে 1 মাস সরকার থাকতে পারবে কিনা, এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ হলো, আমাদের প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে ভারতের যে এজেন্ট রয়েছে, এবং তারা এই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা যে কোনো সময় উইদিন 1 মিনিটের নোটিশে ঘটিয়ে দিতে পারে। সেটা জঙ্গি নাটক বলেন, সেটি যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, সেটি রাজপথে মিছিল বলেন, কিংবা তাদের যে পোষ্য রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মাধ্যমে যে কোনো তথ্য, আওয়ামী লীগ সরকারের যে কোনো গোপন তথ্য প্রকাশ করে দিয়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করার মতো যথেষ্ট কৌশলতা ভারতের হাতে রয়েছে, এবং ভারত সেটা করতে বাধ্য। এখানে কংগ্রেস, বিজেপি, নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী কিচ্ছু আসে যায় না, এখানে ভারতের স্বার্থ দেখবে। তো কাজেই আমি মনে করি যে এবারের যে চীন সফর, এটি আওয়ামী লীগের জন্য একটা অ্যাসিড টেস্ট, অর্থাৎ আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া বা সারা শরীরে অ্যাসিড মেরে তারপরে সুস্থ শরীরে সেই টিকে থাকা, এই যে পরীক্ষা, অন্তহীন পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আওয়ামী লীগ পড়লো। এখন সেটি প্রধানমন্ত্রী, তার এই যে পরিণত বয়স, দীর্ঘকালীন ক্ষমতায় থাকার তার যে অভিজ্ঞতা এবং তার যে বাস্তব জ্ঞান বুদ্ধি, এবার দেখা যাবে সেটা তিনি কতটা প্রয়োগ করতে পারেন। আল্লাহ আমাদের এই দেশটিকে নিরাপদ রাখুন, সুন্দর রাখুন, এবং আমাদের সবার মঙ্গল তিনি দান করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।